নমস্কার শ্রোতা বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন আপনারা শুনবেন শ্রী অমরেন্দ্রনাথ মুন্সির লেখা বনকলমির বিলে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর স্পটিফাই বা অন্যান্য পডকাস্ট থেকে যারা আমার গল্প শুনছেন, অবশ্যই আমাদের অলৌকিক সাইটটিকে ফলো করে দেবেন। তো দেরি না করে শুরু করছি আজকের গল্প, বনকলমির বিলে। বনকলমির বিল, জল টলমলে ঝলমলে, শুধু ধুঁধু করে জল আর জল। অনেক দূরে দেখা যায় ধূসর রেখার মতো তীর। দূরে দূরে গা আর গাছ আর অন্য কিছু। তীরে গাছ ঘেঁষে কোথাও বা কিছু নেই, কোথাও বা কলমি শাকের বন হয়ে রয়েছে। হেঁটে গেলেও যাওয়া যায় বোধ করি, এত ঘন হয়ে থাকে কলমির বন। সবচেয়ে ভালো লাগে বনকলমির বিল জ্যোৎস্না রাতে। চাঁদের আলোয় যখন আকাশ ধুয়ে রূপোর ধারা নামে পৃথিবীর উপর, তখন বনকলমির বিলকে মনে হয় স্বপ্নলোক বুঝি। ছোট ছোট ঢেউয়ের নিচে বেড়ায় যেন হাজার হাজার পরীর দল। তাদের নূপুরের শব্দও শোনা যায় খুব ভালো করে কান পেতে শুনলে। যখনই দিদির বাড়ি গিয়েছি, বনকলমির বিলের ধারে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা। কি ভালো যে লাগতো বলে বোঝাতে পারবো না, কিন্তু আর কখনো বিলের বুকের উপর বেড়ায়নি। জামাইবাবুর ভাই বহুবার বলেছেন, চলো বেরিয়ে আসি নৌকা নিয়ে, চমৎকার লাগবে। প্রতিবারই প্রত্যাখ্যান করেছি। কারণ জিজ্ঞাসা করায় বলেছি ভালো লাগে না, বা শরীরটা ভালো নয়, বা অন্য কিছু। কিন্তু ঠিক কি তাই? তা নয়, এর পেছনে আছে একটা কারণ, যা আমি আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করিনি, প্রকাশ করতে পারিনি। কিন্তু আজ তা প্রকাশ করব। আজ আমার সে কথা বলতে ভালো লাগছে। এই তো ফিরলাম বনকলমির বিলের পার হতে। চাঁদ উঠেছিল আজ। বহুক্ষণ বসেছিলাম বিলের ধারে, কিন্তু যে জন্যে গিয়েছিলাম, যা দেখতে গিয়েছিলাম, তা দেখতে পাইনি। সেই একটি দিনের পর আজ পর্যন্ত বহুবার গিয়েছি বনকলমির বিলে, কিন্তু তাকে আর কোনোদিন দেখতে পাইনি। প্রতিবারই নিরাশ হয়েছি। দিদির বিয়ে হয় যখন, তখন আমার বয়স কতই বা, 14 কি 15। স্কুলে পড়ি। শ্বশুরবাড়ি যাবার সময় দিদি বলল, সামনের পুজোর ছুটিতে বেড়াতে যাস ভাই আমার ওখানে। বললাম, সে বিষয়ে তুই নিশ্চিন্ত থাক ফুলদি, কিন্তু ঘাটের বহতে যেন বেশ জোরালো হয়, নইলে। ফুলদি কপট ক্রোধিত স্বরে বলল, এখনো তুই আমাকে তুই তুকারি করবি? বললাম, কেন, হঠাৎ কি এমন লাজ গজালো যে তুমি আপনি বলতে হবে? ফুলদি গম্ভীর স্বরে বলল, জানিস আমি এখন মিসেস রায়। বললাম, যা যা, অমন অনেক মিসেস রায় দেখেছি। আচ্ছা বেশ, সবার সামনে তুমি বলবো, কিন্তু আড়ালে কিছুতে তুই ছাড়া বলবো না, কেমন? ফুলদি আর আমি 2 বছরের ছোট বড়। পুজো ছুটিতে গেলাম ফুলদির শ্বশুর বাড়ি, আর তখনই দেখলাম বনকলমির বিল। আমার 14-15 বছরের কবি মনকে মুগ্ধ করে দিল বনকলমির বিলের অপরূপ সৌন্দর্য। রোজই যেতাম বিলের ধারে, চুপ করে বসে দেখতাম বনকলমির বিলে পানকৌড়ির খেলা। সাদা ডানা মেলে আসতো বকের দল, রাঙা ডানা ঝিলমিলিয়ে আসতো মাছরাঙারা, আর আসতো বালি হাঁস। চুপ করে বসে দেখতাম। ধীরে ধীরে সূর্য মিলিয়ে যেত পশ্চিমের ওই দূরের গাঁয়ের গাছপালার আড়ালে।
ধীরে ধীরে নেমে আসতো বিলের বুকে সন্ধ্যা। তখন উঠতাম। সেদিন বোধ হয় পূর্ণিমা। ডান দিকে পশ্চিম আকাশে সোনার থালার মতো সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাঁ দিকে রূপোর থালার মতো চাঁদ উঠল হাসতে হাসতে। মুগ্ধের মতো চেয়ে রইলাম বিলের বুকে। রূপো ছড়িয়ে পড়েছে যেন জলের উপর রাশি রাশি। কতক্ষণ বসেছিলাম জানি না। চাঁদ আরো উজ্জ্বল হয়েছে, আরো উপরে উঠেছে। হঠাৎ দেখি নির্জন বিলের বুক বেয়ে তরতর করে বেয়ে আসছে একটা ছোট্ট ডিঙি নৌকা। নৌকার ধাক্কা লেগে জলে জেগে উঠছে আর ভেঙে যাচ্ছে ছোট ছোট ঢেউ। আর সেই ভাঙা ঢেউয়ে চাঁদের আলো পড়ে জ্বলে উঠছে হীরের মানিক। আরে, ডিঙিটা আসছে যে আমার দিকেই। আর কি আশ্চর্য, ডিঙিটা চালাচ্ছে আমারই বয়সের ছোট্ট একটা মেয়ে। আমার অবাক দৃষ্টির উপর দিয়েই নৌকাটা একেবারে আমার সামনে এসে থামল। সেই ছোট্ট মেয়েটা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে বসে ওখানে? এরকম হঠাৎ প্রশ্নে আমি একটু থতমত খেয়ে গেলাম। একবার ভাবলাম উত্তর দেব না। শেষে ৭-৫ ভেবে বললাম, আমি আমি অরু। মেয়েটি বইটা তুলে কয়েক সেকেন্ড কি ভাবল, তারপর বলল, অরু? না, চিনি না। নতুন মানুষ নিশ্চয়ই। কোথায় এসেছো? কাদের বাড়ি? বললাম। শুনে মেয়েটি বলল, ও, শৈলেশ কাকার বাড়িতে এসেছো? তাহলে তো চেনা হয়ে গেল। বেড়াতে যাবে? বললাম, কোথায়? মেয়েটি বলল, তুমি তো বড্ড বোকা। নৌকোয় বসে বললুম বেড়াতে যাবে, তাতে বলো কোথায়? নৌকো কি ডাঙায় চলে না আকাশে ওড়ে? বিলে মশাই, বিলে যাবে বেড়াতে? ও বাবা, মেয়েটি যে ১লা নম্বরের কথার জাহাজ, আর ডান পিঠেও বটে। না হলে একা একা নৌকো নিয়ে রাত্রে বিলে ঘুরে বেড়ায়? কি মেয়ে রে বাবা! ফোঁস করে মেয়েটি বলল, কই, উত্তর নেই যে? ভয় হচ্ছে বুঝি? যাবে তো চলো, না হলে চলি আমি। আমার দাঁড়াবার সময় নেই, সাতবারও দরকার নেই। বলে ফেললাম, দাঁড়াও, যাব যাব। কাদা ভেঙে ডিঙিতে উঠলাম গিয়ে। মেয়েটি বইটা বাইতে শুরু করলো। বলল, চুপ করে বসো, বেশি ঝুঁকো টুকো না জলের দিকে, নৌকো টলবে। বললাম, আমাকে দাও না, আমি বাই। ফোঁস করে মেয়েটি বলল, থাক থাক, ঢের হয়েছে। শেষকালে ডিঙে উল্টে দাও আর কি। তোমাকে দেখেই বুঝেছি ও তোমার কম্য নয়। বলে আমার দিকে একবার অবহেলার দৃষ্টিতে চেয়ে নৌকো বেয়ে চলল। এতক্ষণে মেয়েটিকে ভালো করে দেখলাম। চাঁদের আলো ওর মুখে, ওর সারা দেহে ছড়িয়ে পড়েছে। কি সুন্দর দেখতে ওকে! ঠিক যেন মা দুর্গার পাশে যে লক্ষ্মী প্রতিমা থাকে ঠিক তার মতো। যেমন মুখ তেমনই চোখ, আর তেমনই টকটকে রং আর মেঘের মতো কালো চুল। পরেছে একটা নীল রঙের শাড়ি। শাড়ির আঁচলটা কোমরে ঘুরিয়ে গাছ কোমর করে বাঁধা। কি ভালো যে লাগলো মেয়েটিকে দেখে, কি বলবো। ঠিক যেন দিদিমার কাছে শোনা সে রূপকথার রাজকন্যা মধুমালা। তার দিকে অবাক হয়ে হাঁ করে চেয়ে আছি। সে বলে উঠল, কি দেখছো অমন হাঁ করে? বলে ফেললাম, তোমায় কি সুন্দর দেখতে। বোধ হয় সে লজ্জা পেল। বলল, যা, আমায় নাকি আবার সুন্দর দেখতে? মা বাবা সকলেই তো আমাকে গাল দেয়, বকে, বলে দোষী মেয়ে, হাড় জ্বালানি মেয়ে, আরও কত কি বলে। বললাম, পাগল নাকি? কখনো তা বলতে পারে না। মেয়েটি বইটা তুলে হাঁ করে বলে, আরে, এই ছেলেটা পাগল না মাথা খারাপ? আমি বলছি, তবুও বিশ্বাস করে না। আমায় মিথ্যেবাদী বলতে চাও? দেব বোঠের বাড়ির এক ঘা, তখন বিশ্বাস করবে।
তাড়াতাড়ি বললাম, থাক, বিশ্বাস করেছি। এরপরেও বিশ্বাস না করে পারি যে তুমি দোষী মেয়ে। কিন্তু দোষী বলুক, হাড় জ্বালানি বলুক, পেঁচার মধ্যে দেখতে তো আর বলে না। হেসে ফেলে মেয়েটি বলল, তুমি না বড় ফাজিল। বলে ফেললাম, তুমি কম কিসে? আবার আমার নিন্দে? তা করো, সকলেই নিন্দে করে, তুমিই বা ছাড়বে কেন? বললাম, না না, সত্যি আমি তোমায় নিন্দে করতে চাই না। বিলের বুকের উপর দিয়ে ভেসে যাচ্ছে আমাদের ডিঙি, ভীষণ ভালো লাগছে। হঠাৎ মেয়েটি বলল, তুমি আমার নাম জিজ্ঞেস করলে না? বললাম, তুমিই বলবে বলে অপেক্ষা করছিলুম। মেয়েটি হেসে বলল, ও বাবা, তুমি যে একটি মাস্টার মশাই, বেশ গুছিয়ে কথা বলো তো। প্রতিবাদ করে বললাম, দেখো, আর যাই বলো মাস্টার মশাই বলো না। মাস্টার মশাইদের আমি মোটেও ভালোবাসি না। মেয়েটি হেসে ফেলল, বলল, ঠিকই বলেছ তুমি, আমিও মাস্টার মশাইদের একদম ভালোবাসি না। তোমার সঙ্গে আমার বেশ মিল আছে তো। তবে শোনো, আমার নাম কমলা, ঠাকুরদা ডাকে কমলমণি, মা বাবা দাদারা ডাকে কমলি বলে, আর পণ্ডিত মশাই ডাকে মা কমলা বলে। আর জানো মজা, নানকু আমার ছোট্ট ভাই, এই একটুখানি, এখনো ভালো কথা বলতে পারে না, ডাকে তমলদি আর তমলি, এত হাসি পায়। বলে কমলা হেসে ফেলল। কি সুন্দর হাসে মেয়েটি, ঠিক মুক্তোর মতো দাঁত চাঁদের আলোয় ঝিকমিক করে ওঠে। বললাম, আচ্ছা, তোমার ভয় করে না? অবাক হয়ে সে বলল, ভয়? কিসের ভয়? এই একা একা নৌকা বেয়ে যেতে। খিলখিল করে হেসে উঠল কমলা, যেন একটা ভয়ানক মজার কথা বলেছি। বলল, ভয়? তুমি হাসালে দেখছি। নৌকো বইতে ভয়? সে তোমার করবে। কমলা কখনো নৌকো বাইতে ভয় করে না, বুঝলে বোকচন্দন? বনকলমির বিলের ধারে বাড়ি, আর গোবিন্দ জিলের কাছে শিখেছি ডিঙি বাইতে। আমি করব ভয়? আর একা একা নৌকো বাইতেই মজা, তার উপর এমন চাঁদের রাতে তো কথাই নেই। হঠাৎ কথা থামিয়ে কমলা আবার বলল, তুমি রাগ করলে না তো? বললাম, কেন? তোমায় বোকচন্দন বললুম বলে। রাগ সত্যি একটু হয়েছিল, এরকম হেসে উড়িয়ে দিয়ে বোকচন্দন বললে কার না রাগ হয়। কিন্তু ওর কথায় সব রাগ মুছে গেল মন থেকে। সত্যি এই মেয়েটার উপর রাগ করা যায় না কোনো মতেই। বললাম, আর না না, রাগ করবো কেন? কিছুক্ষণ চুপচাপ, শুধু বৈঠার শব্দ জলের উপর, ছপাত ছপাত। বনকলমির বিলের জলে হাজারখানা হয়ে চাঁদ নেচে বেড়াচ্ছে। কমলা মুখ ঘুরলে। জানি ও মেয়ে কতক্ষণ আর মুখ বুজে বসে থাকবে। বললে, জানো, আমি জল ভীষণ ভালোবাসি, আর ভীষণ ভালোবাসি নৌকা বাইতে, এইরকম নৌকা বেয়ে ভেসে যেতে। প্রায় সারাদিনই যখনই সুবিধে পাই আমার এই ডিঙিটা নিয়ে ভেসে পড়ি। এই ডিঙিটা আমি আদায় করেছিলুম দাদুর কাছে আবদার করে। জ্যোৎস্না রাত হলে তো আমি, সত্যি বলছি, ঘরে থাকতে পারি না। এই যে ঢেউগুলো দেখছো না, এরা হলো পরী। জ্যোৎস্না রাতে এরা আমায় ডাকে। আমি যতক্ষণ পারি ওদের সঙ্গে কথা বলি, গান গাই। আমি গান গাই আর ওরা নাচে। এত ভালো লাগে যে কি বলবো। আর যেদিন আসতে পারি না, সেদিন আমার মন ভীষণ খারাপ হয়ে যায়। সেদিন আমি কেঁদে ফেলি। মা বাবা কত বকে, গাল দেয়, সময় সময়ে ঘরে বন্ধ করেও রাখে, কিন্তু আমি তবুও বনকর্মীর বিলকে ভুলতে পারি না। এই যে আমার সই, ফাঁক পেলেই সইয়ের কাছে চলে আসি। এক মুহূর্তের জন্য চুপ করে থেকে আবার বলতে শুরু করলো কমলা, আর জানো,
ঠাকুরদা কিন্তু আমায় ভীষণ ভালোবাসে। আমায় কি বলে জানো? বলে আমি নাকি পাতালপুরীর রাজকন্যা ছিলুম আগের জন্মে। সত্যি দাদু আমায় খুবই ভালোবাসে। মা কিন্তু আমায় একদম ভালোবাসে না। বলে আমি জলের রাক্ষসী ছিলুম, আমি হাড় জ্বালানি মেয়ে, এমনই কত কি। আমার কচুটা বইই গেল গাল দিল তো। বলো তো, তুমি বলো না। বনকলমির বিলকে আমি যদি ভালোবাসি তো অপরের তাতে বলবার কি আছে? এতক্ষণ পরে কথা বলতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, সত্যি কথা, কিন্তু বাপ মায়ের মনকে কষ্ট দিয়ে বনকলমির বিলকে ভালোবাসাটা কি ভালো? মুখটা গম্ভীর হয়ে গেল কমলা। বলল, কি করব, তারা যদি ইচ্ছে করে কষ্ট পায়? ও আমার সই, সইয়ের কাছে আসবো না তা বলে? বারে, একটু আগেই তাকে গুজন সুলভ কথা বলেছি, কিন্তু তবুও তার মতো অদ্ভুত এবং এক সাহসী মেয়ের সঙ্গে ভাব হওয়ায় মনে মনে গর্ব অনুভব করছি। বললাম, আজ তুমি এলে কি করে? এলুম, এখন আর আমাকে আটকায় কে? মানে? দুষ্টুর মতো হেসে কমলা উত্তর দিল, হুম, তা কেন বলবো? না বলো তো বই গেল আমার। আমিও উদাসীন হতে ছাড়ি না। আমার দিকে চেয়ে কমলা বলল, আচ্ছা আচ্ছা, বলছি। একদিন কি মজা হয়েছিল শোনো। সেদিন থেকেই তো আর কেউ আমাকে আটকায় না। যখন খুশি বিলের বুকে ইচ্ছে মতো ভেসে বেড়াই। অবশ্য ঠিক এমনই জ্যোৎস্নার রাতে। শোনবার আগ্রহ খুবই ছিল, তবু আগের মতো উদাসীন সুরে বললাম, শুনি, তবু কি হয়েছিল? কমলা বলতে লাগলো, সেদিনও ঠিক এমনই জ্যোৎস্না রাত, বোধ হয় পূর্ণিমা। রাত তখন অনেক হবে, সবাই ঘুমিয়ে পড়েছে। মা আমাকে পাশে নিয়ে শুয়েছিল। আমি কিন্তু ঘুমোইনি। মনে মনে আগেই যে ভেবে রেখেছি বিলে যাব। ভালো করে দেখল, মা অঘরে ঘুমোচ্ছে। সাবধানে মায়ের পাশ থেকে উঠে আস্তে আস্তে খিল খুলে একেবারে বিলে এসে হাজির। আহ, কি আরাম যে লাগলো! আমার ডিঙিটা বাঁধা থাকতো ওই ওদিকের একটা সজনে গাছের গোড়ায়। তখনই ডিঙি খুলে ভাসিয়ে দিয়ে বেয়ে চলল। সই যে ডাকছে। চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে, আর আমি একা বিলের বুকে ডিঙি বেয়ে চলেছি। আমার সই বনকলমির বিলে। যেতে যেতে অনেক দূরে গিয়ে পড়ল। ওই যে দূরে গাঁটা দেখছো, প্রায় ওইখানে। ফিরবো ফিরবো ভাবছি, হঠাৎ দেখি চাঁদের আলো কমে আসছে। কি ব্যাপার? কখন যে আকাশের কোণে কোণে মেঘ জমে উঠেছে তা লক্ষ্যই করিনি। ভয় হয়ে গেল। একবার ভাবলুম ওই কাছের গাঁটায় ডিঙি ভিড়িয়ে দিই, কিন্তু আর একবার ভাবলুম, যাকগে, খুব জোরে বেয়ে গেলে মেঘ ভালো করে জমবার আগেই বোধ হয় পৌঁছে যাব নিজের গায়ে। তাই করলুম। প্রাণপণে বইটে ঠেলে ফিরতে লাগলো। কিছু দূর এসেছি আর ঝড় উঠল। উহ, কি ভীষণ হাওয়া! শাঁসা করে এগিয়ে আসছে কালো দৈত্যের মতো ঝড়। অন্ধকার হয়ে গেছে চারিদিক। না পারি দিক ঠিক করতে, না পারি ডিঙি সামলাতে। আমার যে তখন কি হতে লাগলো কি বলবো। ভয়ও পাচ্ছে খুব, মজাও লাগছে বেশ। আকাশের দিকে চেয়ে দেখলুম সব অন্ধকার। বিলের দিকে চেয়ে দেখি সে যেন রাগে ফুলেছে। সেই রাগের হাত থেকে ডিঙি রাখবার অনেক চেষ্টা করলুম, শেষকালে আর রাখতে পারলুম না। এমন একটা দমকা ঝড় এলো যে আমার ছোট্ট ডিঙিটা উল্টে গেল। আমি মুগ্ধ বিস্ময়ে তার কথা শুনছিলাম। এখন থাকতে না পেরে বলে ফেললাম, হ্যাঁ বলো কি? সে বলল, হ্যাঁ শোনো না,
আমার ডিঙিটা গেল উল্টে, আর সেখানকার জলে কি যেন হলো। আমি সাঁতার কাটতে পারলাম না, ডুবে গেলাম। একবার উঠবার চেষ্টা করেছিলাম প্রাণপণে জানো, কিন্তু মনে হলো জলের নিচ থেকে কে যেন আমার পা জোর করে আঁকড়ে ধরে আরও নিচে টেনে নিয়ে যাচ্ছে। বিস্ময় কেটে গিয়ে আমার যেন ভয় করতে লাগলো, বুকটা ঢিপ ঢিপ করছে। রুদ্ধ নিঃশ্বাসে বললাম, বলো কি তারপর? তারপর আর কি, আর উঠতে পারলুম না। আমার গলা বুঝে আসছে, স্বর বেরোতে চায় না। কোনো মতে বললাম, কি বললে, কি বলো? আর কমলা বলল, হ্যাঁ। আমি ক্রমশ নিচের দিকে নেমে গেলুম, আর উঠতে পারলুম না। আমার চোখের সামনে থেকে সব মুছে যাচ্ছে। কমলার মুখ, বিলের জল, আকাশের চাঁদ, তারা সব যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। চিৎকার করবার চেষ্টা করলাম, বলতে চেষ্টা করলাম, তুমি কি মানুষ নও? কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না কোনো। একবার শুধু কানে এলো কমলার খিলখিল করে হাসি, আর শুনলুম সে যেন বলছে, ও কি হলো, যা ভীতু কথাকার, সব সমান রে। তারপর আর কিছু মনে নেই। যখন আবার বোধশক্তি ফিরে পেলাম, দেখি বিলের ধারে মাটিতে মুখ গুজে পড়ে আছি। আশেপাশে কেউ কোথাও নেই। উঠলাম, শরীর ভীষণ দুর্বল ঠেকছে। মনে হলো যেন মাসখানেক রোগশয্যা থেকে এই সেরে উঠেছি। কোনো রকমে বাড়ি ফিরলাম। ফুলদি জিজ্ঞেস করলো, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বললুম, খেতে দাও আগে, পরে তোমায় বলছি। জামাইবাবু আর আমি একসঙ্গে খেতে বসলাম। জামাইবাবু বললেন, কি হে, এতক্ষণ ছিলে কোথায়? আর একটু দেরি হলেই আমরা লাঠি সোটা নিয়ে তোমাকে শিকার করতে বেরোতুম, তা ছিলে কোথায়? বললাম, বনকলমির বিলের ধারে। দিদি আর জামাইবাবু একটু চমকে উঠেই সামলে নিলেন। জামাইবাবু বললেন, না না, রাত্রে ওদিকে একা একা আর কখনো যেও না। আমি বললুম, কেন বলুন তো? জামাইবাবু আমার দিকে একবার চেয়ে বললেন, না এমন কিছু নয়, তবে বছর 5 আগে ওই বিলে চৌধুরীদের কমলা বলে 14-15 বছরের একটি অপূর্ব সুন্দরী মেয়ে ডুবে মারা যায়। মেয়েটার মাথায় অবশ্য একটুখানি, মানে সামান্য একটু গোলমাল ছিল। সে বড় করুণ ব্যাপার, বলতে ইচ্ছে যায় না। আমি তাড়াতাড়ি বললাম, থাক, তবে আর বলবেন না। সেবারে যতদিন দিদির বাড়ি ছিলাম আর কোনোদিন বনকলমির বিলের ধারে যায়নি। এখানেই শেষ হলো শ্রী অমরেন্দ্রনাথ মুন্সির লেখা আজকের গল্প বনকলমির বিলে। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর স্পটিফাই বা অন্যান্য পডকাস্ট থেকে যারা আমার গল্প শুনছেন, অবশ্যই আমাদের অলৌকিক সাইটটিকে একটু ফলো করে দেবেন।